প্রিয় দর্শক, জানিয়ে দেব আমাদের হাতে থাকার সর্বশেষ আপডেট আন্তর্জাতিক বাংলা খবর। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। নেতানিয়াহুকে ফেরাউনের সঙ্গে তুলনা করলেন এরদোয়ান। গাজা সংকট নিয়ে উদ্বেগ প্রকাশ করে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ফেরাউনের সঙ্গে তুলনা করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। তিনি বলেন, গাজায় শিশুদের কান্না ও দুর্দশা বিশ্বকে নাড়া দিচ্ছে, কিন্তু তারপরেও ইসরায়েল ত্রাণ প্রবেশে বাধা দিচ্ছে। গাজায় মানবিক সহায়তা দেয়া ৩৭টি আন্তর্জাতিক সংস্থার কার্যক্রম নিষিদ্ধের সমালোচনায় শুক্রবার ইস্তানবুলে জুমার নামাজের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন তিনি। এরদোয়ান বলেন, বাতাস, বৃষ্টি এবং কাদার মধ্যে বসবাসকারী শিশুদের কান্না করা ছাড়া উপায় নেই, কেননা তাদের কাছে তাঁবু নেই। আমরা কন্টেইনার পাঠাতে চাই, কিন্তু নেতানিয়াহু যেতে দেয় না। আজ হোক কাল হোক, আল্লাহর ইচ্ছায় আমরা এই নির্যাতিত মানুষকে এই কষ্ট থেকে উদ্ধার করব। এর আগে বৃহস্পতিবার গাজায় মানবিক সহায়তা দেয়া ৩৭টি আন্তর্জাতিক সংস্থার কার্যক্রম নিষিদ্ধ করে ইসরায়েল, যার মধ্যে ডক্টরস উইদাউট বর্ডার্সও রয়েছে। ইসরায়েলের এই পদক্ষেপের সমালোচনা করেন এরদোয়ানও। এবার জানিয়ে দেব, সহিংসতায় উস্কানির মামলায় পাকিস্তানে ইউটিউবার, সাংবাদিকসহ ৭ জনের ডাবল যাবজ্জীবন কারাদণ্ড। পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের বিরুদ্ধে ডিজিটাল সন্ত্রাসবাদ চালানোর অভিযোগে আলোচিত ইউটিউবার আদিল রাজা এবং সাংবাদিক ওয়াজাহাত সাঈদ খান সহ ৭ জনকে ডবল যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে ইসলামাবাদের একটি সন্ত্রাসবিরোধী আদালত। পাকিস্তানের সংবাদ মাধ্যম ডন প্রতিবেদন অনুযায়ী শুক্রবার ২ ডিসেম্বর বিচারক তাহির আব্বাস সিপ্রা এই রায় ঘোষণা করেন। দণ্ডিত অন্য ব্যক্তিরা হলেন সাবির শাকির, শাহিন শেহবাই, হায়দার রাজা মেহদি, মঈন পীরজাদা এবং সাবেক সেনা কর্মকর্তা আকবর হোসেন। ২০২৩ সালের ৯ মে সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের গ্রেপ্তারকে কেন্দ্র করে দেশজুড়ে ছড়িয়ে পড়া দাঙ্গা এবং সামরিক স্থাপনায় হামলার উস্কানি দেওয়ার অভিযোগে তাদের বিরুদ্ধে এই রায় দেয়া হয়। আদালতের রায়ে বলা হয়েছে, আসামিরা ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করে রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র এবং বিদ্রোহে প্ররোচনা দিয়েছেন। মামলার প্রসিকিউশন পক্ষ থেকে জানানো হয়েছে, আসামিরা ৯ মেয়ের সহিংসতার সময় সামাজিক যোগাযোগ মাধ্যমে উস্কানিমূলক বক্তব্য দিয়ে হামলাকারীদের উৎসাহিত করেছিলেন। পাকিস্তানের দণ্ডবিধির ১২১ ধারা অনুযায়ী রাষ্ট্রদ্রোহ এবং যুদ্ধ ঘোষণার অভিযোগে তাদের ২ দফায় যাবজ্জীবন কারাদণ্ড এবং পাশাপাশি ৫ লাখ রুপি করে জরিমানা করা হয়েছে। এছাড়াও বিদ্রোহে প্ররোচনা এবং ষড়যন্ত্রের দায়ে তাদের আরও পৃথক ১০ বছর করে সশ্রম কারাদণ্ড এবং অতিরিক্ত অর্থদণ্ড দেওয়া হয়েছে। সন্ত্রাসবিরোধী আইনের বিভিন্ন ধারায় তাদের আরও ৫ বছর করে ৩টি পৃথক সাজা দেওয়া হয়েছে, যা মূল সাজার সাথে একসাথেই কার্যকর হবে। অভিযুক্তরা বর্তমানে দেশের বাইরে অবস্থান করায় তাদের অনুপস্থিতিতেই এই বিচার প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। রাষ্ট্রপক্ষের আবেদনের প্রেক্ষিতে এবং সন্ত্রাসবিরোধী আইনের বিশেষ বিধান অনুযায়ী এই পদক্ষেপ নেওয়া হয়। বিচার চলাকালীন রাষ্ট্রপক্ষ মোট ২৪ জন সাক্ষীকে আদালতে হাজির করেন এবং আসামিদের পক্ষে আদালত নিযুক্ত একজন আইনজীবী লড়াই করেন। আদালতের নির্দেশনায় সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তাদের বলা হয়েছে যে আসামিরা দেশে ফেরা মাত্র যেন তাদের গ্রেপ্তার করে সাজা কার্যকরের জন্য কারাগারে পাঠানো হয়। সংক্ষুব্ধ পক্ষ চাইলে আগামী ৭ দিনের মধ্যে ইসলামাবাদ হাইকোর্টে এই রায়ের বিরুদ্ধে আপিল করতে পারবেন। এদিকে ইসরায়েলপন্থী নির্বাহী আদেশ বাতিল করায় মামদানির প্রশংসা অধিকার কর্মীদের। ক্ষোভ ইসরায়েলের। নিউ ইয়র্ক নগরের দায়িত্ব গ্রহণের কয়েক ঘণ্টার মধ্যেই ইসরায়েলপন্থী বেশ কিছু নির্বাহী আদেশ বাতিল করেছেন নবনির্বাচিত মেয়র জোহরান মামদানি। তার এ পদক্ষেপের প্রশংসা করেছেন ফিলিস্তিনের অধিকার কর্মীরা। তবে তীব্র নিন্দা জানিয়েছে ইসরায়েল সরকার। গত বৃহস্পতিবার মেয়র হিসাবে প্রথম কার্যদিবসে জোহরান মামদানি তার পূর্বসূরি এরিক অ্যাডামসের ২০২৪ সালের ২৬শে সেপ্টেম্বরের পর জারি করা সব নির্বাহী আদেশ বাতিল করে দেন। ওই দিন অ্যাডামসের বিরুদ্ধে ঘুষ দুর্নীতির অভিযোগ আনা হয়েছিল। বাতিল করা নির্বাহী আদেশগুলোর একটি ছিল ইসরায়েলকে বয়কট করার ওপর বিধিনিষেধ সংক্রান্ত। এ ঘটনায় মেয়রের নিযুক্ত কর্মকর্তাদের এমন কোনো চুক্তি করতে নিষেধ করা হয়েছিল যা ইসরায়েল রাষ্ট্র, ইসরায়েলের নাগরিক বা মার্কিন মিত্রদের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের প্রতি বৈষম্যমূলক হতে পারে। মামদানির এ সিদ্ধান্তে ক্ষোভ প্রকাশ করেছে ইসরায়েল। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় গতকাল শুক্রবার বলেছে, নবনির্বাচিত মেয়র তার প্রকৃত চেহারা দেখাতে শুরু করেছেন। এরিক অ্যাডামস তার মেয়াদের একদম শেষ দিকে এসব নির্বাহী আদেশে স্বাক্ষর করেছিলেন। সমালোচকেরা এগুলোকে মামদানি প্রশাসনের জন্য বিতর্ক তৈরির একটি অপচেষ্টা হিসাবে দেখেন। বাতিল হওয়া অন্য একটি নির্বাহী আদেশে ইন্টারন্যাশনাল হলোকাস্ট রিমেমব্রেন্স অ্যালায়েন্সের
IHRA দেওয়া ইহুদি বিদ্বেষ বিষয়ক একটি বিতর্কিত সংজ্ঞা গ্রহণ করা হয়েছিল। ফিলিস্তিনের অধিকারকর্মীরা বলছেন, সংজ্ঞাটি ব্যবহার করে ইসরায়েলের নীতি বা কর্মকাণ্ডের যৌক্তিক সমালোচনাকেও ইহুদি বিদ্বেষ তকমা দিয়ে মানুষের কণ্ঠ রোধ করা হতো। প্যালেস্টাইন ইউথ মুভমেন্টের সদস্য ন্যাসরিন ইসা বলেন, ইসরায়েল ও এর সমর্থকেরা দীর্ঘদিন ধরে ভিন্ন মতকে অপরাধ হিসাবে গণ্য করার চেষ্টা চালাচ্ছেন। তিনি আরও বলেন, মামদানির এ সিদ্ধান্ত নিউইয়র্কবাসীর অধিকার ও ফিলিস্তিনিদের মর্যাদা রক্ষার ক্ষেত্রে একটি সাহসী ও ইতিবাচক পদক্ষেপ। ইসরায়েল ও এর সমর্থকেরা দীর্ঘদিন ধরে ভিন্ন মতকে অপরাধ হিসাবে গণ্য করার চেষ্টা চালাচ্ছেন। মামদানির এ সিদ্ধান্ত নিউইয়র্কবাসীর অধিকার ও ফিলিস্তিনিদের মর্যাদা রক্ষার ক্ষেত্রে একটি সাহসী ও ইতিবাচক পদক্ষেপ। নাসরিন ইসা, প্যালেস্টাইন ইউথ মুভমেন্টের সদস্য। কাউন্সিল অন আমেরিকান ইসলামিক রিলেশনস নিউইয়র্ক শাখার প্রধান আফাফ নাসির এ সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে বলেন, অসাংবিধানিক উপায়ে ইসরায়েলকে বিশেষ সুবিধা দেওয়ার এই নীতি জারি করা উচিত হয়নি। তবে মামদানির সিদ্ধান্তে ক্ষোভ প্রকাশ করেছে ইসরায়েল। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় গতকাল বলেছে, নবনির্বাচিত মেয়র তার প্রকৃত চেহারা দেখাতে শুরু করেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে মন্ত্রণালয় লিখেছে, এটি কোনো নেতৃত্ব নয়, এটি জ্বলন্ত আগুনে ইহুদি বিদ্বেষের ঘি ঢালার মতো কাজ। বাতিল হওয়া অন্য একটি নির্বাহী আদেশে ইন্টারন্যাশনাল হলোকাস্ট রিমেমব্রেন্স অ্যালায়েন্সের IHRA দেওয়া ইহুদি বিদ্বেষ বিষয়ক একটি বিতর্কিত সংজ্ঞা গ্রহণ করা হয়েছিল। ফিলিস্তিনের অধিকারকর্মীরা বলছেন, সংজ্ঞাটি ব্যবহার করে ইসরায়েলের নীতি বা কর্মকাণ্ডের যৌক্তিক সমালোচনাকেও ইহুদি বিদ্বেষ তকমা দিয়ে মানুষের কণ্ঠ রোধ করা হতো। ইসরায়েলের প্রবাসী বিষয়ক মন্ত্রী আমিচাই চিকলি আরও এক ধাপে গিয়ে মামদানিকে হামাসের প্রতি সহানুভূতিশীল হিসাবে আখ্যায়িত করেন ও লন্ডনের মুসলিম মেয়র সাদিক খানের সঙ্গে তুলনা করেন। তবে এই অভিযোগের কোনো ভিত্তি নেই বলে জানিয়েছেন বিশ্লেষকেরা। সবশেষ জানিয়ে দেব, সুপ্রতিবেশী সুলভ মনোভাবের বার্তাই বাংলাদেশে দিয়ে এসেছি। জয়শঙ্কর। ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বলেছেন, সুপ্রতিবেশী সুলভ মনোভাবের বার্তাই আমি বাংলাদেশে দিয়ে এসেছি। এই মুহূর্তে তারা নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে, সেই দিকে এগিয়ে চলেছে। আমরা তাদের শুভেচ্ছা জানিয়েছি। আশা করি সবকিছু থিতু হলে এই অঞ্চলে সুপ্রতিবেশী সুলভ মনোভাব বাড়বে। জয়শঙ্কর বলেন, ভারতের দুই ধরনের প্রতিবেশী আছে, ভালো ও মন্দ। বেশিরভাগ প্রতিবেশীই মনে করে ভারতের প্রবৃদ্ধি ঘটলে তাদেরও প্রবৃদ্ধি হবে, ভারতের উন্নতির সঙ্গে সঙ্গে তারাও উন্নত হবে। তিনি বলেন, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শেষ শ্রদ্ধায় অংশ নিতে সে দেশে গিয়ে এই বার্তায় তিনি দিয়ে এসেছেন। বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে গত বুধবার ঢাকায় আসেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। গত বছর গণ অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর এটাই ছিল ভারতের সবচেয়ে উচ্চ পর্যায়ের কোনো প্রতিনিধির বাংলাদেশ সফর। সংক্ষিপ্ত সফরে খালেদা জিয়ার শেষ শ্রদ্ধা নিবেদন এবং বিএনপির বাজপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করে তার হাতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর শোক বার্তা তুলে দেন তিনি। শুক্রবার 2 জানুয়ারি চেন্নাইয়ে আইআইটি মাদ্রাজে এক অনুষ্ঠানে প্রতিবেশী দেশগুলির সঙ্গে সম্পর্ক নিয়ে আলোচনা করতে গিয়ে বাংলাদেশ প্রসঙ্গে একথা বলেন জয়শঙ্কর। ওই অনুষ্ঠানে তাকে প্রশ্ন করা হয়, বাংলাদেশের রাজনৈতিক পালাবদল ও বিদ্যমান নিরাপত্তা সংক্রান্ত বিষয়ের পরিপ্রেক্ষিতে প্রতিবেশী প্রথম নীতি কিভাবে নতুন করে সংজ্ঞায়িত করার কথা ভাবা হচ্ছে। প্রশ্নের উত্তর দিতে গিয়ে জয়শঙ্কর প্রতিবেশীদের সম্পর্কে সাধারণভাবে দেশের মনোভাবের কথা তুলে ধরেন। তবে কোনো প্রতিবেশীরই নাম তিনি উল্লেখ করেননি, যদিও খারাপ প্রতিবেশী যে পাকিস্তান স্পষ্টতই তা বুঝিয়ে দিয়েছেন। জয়শঙ্কর বলেন, ভারতের প্রতিবেশীদের মধ্যে ভালো আছে, মন্দও আছে। অধিকাংশই স্বীকার করে সুপ্রতিবেশী মনোভাব থাকলে ভারতের সঙ্গে সঙ্গে তারাও উন্নত হবে। প্রতিবেশী সুলভ আচরণের ব্যাখ্যা করে জয়শঙ্কর বলেন, সাধারণভাবে প্রতিবেশীর সঙ্গে সবাই ভালোই আচরণ করে। প্রতিবেশী অসুবিধায় পড়লে সাহায্যের হাত বাড়ানো হয়, কিছু না হলেও হাই হ্যালো সম্পর্ক থাকে, বন্ধুত্ব স্থাপনের চেষ্টা করা হয়। দেশ হিসাবেও প্রতিবেশীদের সঙ্গে এমনই আচরণ করা হয়ে থাকে। এই সুপ্রতিবেশী সুলভ আচরণেরই নিদর্শন দেখা যায় ভারতের প্রতিবেশীদের ক্ষেত্রে। তাদের দিকে সাহায্যের হাত বাড়ানো হয়েছে, বিনিয়োগ করা হয়েছে। কোভিডের সময় অধিকাংশ প্রতিবেশী ভারত থেকেই প্রথম প্রতিষেধক বা টিকা পেয়েছে। ইউক্রেন যুদ্ধের সময় খাদ্য, সার ও জ্বালানি সংকট দেখা গিয়েছিল। ভারত সাধ্যমতো সাহায্যের হাত বাড়িয়েছে। শ্রীলঙ্কার দুর্দিনের $4 বিলিয়ন অর্থ সাহায্য করেছে। সম্প্রতি দ্বিতীয় সাইক্লোনের সময়ও শ্রীলঙ্কার জন্য প্রথম সাহায্য ভারতই পাঠিয়েছে। সবাই জানে বিপদের সময় ভারত আছে,
এগিয়ে আসবে, ভারতের ওপর নির্ভর করা যায়। জয়শঙ্কর বলেন, এমন নয় যে শুধু সংকটকালেই ভারত যায়। প্রতিবেশীর জন্য বিদ্যুতের গ্রিড তৈরি করা, রাস্তা নির্মাণ করা, বন্দর তৈরি করা, বাণিজ্য বৃদ্ধি করা, পর্যটন বৃদ্ধি করা, চিকিৎসার জন্য আসা মানুষদের সাহায্য করা, এ সবই সুপ্রতিবেশী সুলভ আচরণ ও মনোভাব। এই মনোভাব ইতিবাচক। এরপরই পররাষ্ট্রমন্ত্রী পাকিস্তানের নাম উল্লেখ না করে তিনি পশ্চিম প্রান্তের খারাপ প্রতিবেশীর প্রসঙ্গে সন্ত্রাসে মদদের উদাহরণ টানেন। জয়শঙ্কর আরও বলেন, সুপ্রতিবেশী সুলভ মনোভাবের বার্তাই আমি বাংলাদেশে দিয়ে এসেছি। এই মুহূর্তে তারা নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে, সেই দিকে এগিয়ে চলেছে। আমরা তাদের শুভেচ্ছা জানিয়েছি। আশা করি সবকিছু থিতু হলে এ অঞ্চলে সুপ্রতিবেশী সুলভ মনোভাব বাড়বে।